একটা প্রবাবল ডেট পেয়ে গেছি গভর্নমেন্ট থেকে। তো আশা করছি আমাদের আর ওই সময়টুকু আমাদের হাতে নেই যে আমরা এখনো টাইম ওয়েস্ট করব। কারণ অলরেডি আপনারা জানেন একটা ডেট চলে আসছে 7 তারিখ, আপনাদের জুনের 7 তারিখ ইনশাআল্লাহ আপনাদের এক্সামটা হয়ে যাবে। তো জুনের 7 তারিখ যদি স্টার্ট হয়ে যায়, এখন এপ্রিল, মাঝখানে একটা মে মাস, আর এখন এপ্রিল মাস পুরোটা। তো এই অল্প সময়ে স্যার আসলে টাফ। আমরা জানি যে অল্প সময়ে যারা একদমই প্রিপারেশন নেন নাই, যাদের গোছানো নাই কিছু, তাদের জন্য ডেফিনেটলি ইটস টাফ নতুন করে সবকিছু প্ল্যান করা, সবকিছু সর্ট আউট করা। তো বাট যত কিছুই হোক, যত টাফ হোক, আমাদেরকে মাথায় রাখতে হবে যে মানে টাইমটাও খুব ফাস্ট রান করবে, এবং আমরাও হচ্ছে চাইলেও আমরা কিন্তু কি করতে পারবো না, এটাকে হোল্ড ব্যাক করতে পারবো না। তো আমাদেরকে অ্যাকর্ডিংলি আগাইতে হবে, একটু প্ল্যান ওয়াইজ আগাইতে হবে। 2 মাস টাইম খুবই কম সময়, আমরা জানি 60 দিন, 60 দিন সময়। তো আমরা যেটা করছি ইংলিশ এবং আইসিটির জন্য, আমরা এই কোর্সটা যেটা এখন লঞ্চ করলাম, সেটা আমাদের হওয়ার কথা ছিল কিন্তু স্যার 4 মাসের কোর্স। ট্রাস্ট মি, 4 মাসের কোর্স। রামাদানে আমরা এটা স্টার্ট করতে চেয়েছিলাম, বাট রামাদানে উই ডিডন্ট গেট এনাফ রেসপন্স, কারণ সবাই আপনারা এত ঘোরাফেরা, এত ব্যস্ততা আপনাদের। ছেলেদের হয়তো মাগরিবের পরে ঘরেই থাকতো না, মেয়েরা আপনার আই ডোন্ট নো হোয়াট আপনারা কি করতেন। বাট আমরা রমাদান ওরকম একটা রেসপন্স পাইনি, সো আমাদেরকে কি করতে হয়েছে, আমাদেরকে আরো এক্সটেন্ড করতে হয়েছে আমাদের সময়টা। এক্সটেন্ড আমরা কিভাবে করলাম স্যার? সরি, এক্সটেন্ড করি নাই, আমরা সময়টাকে আর একটু কমিয়েছি। তো সময় কমিয়েছি কিভাবে, আমরা 4 মাস থেকে এরপর চিন্তা করলাম যে যাক, গেল ওরা রমাদানে যা করেছে করেছে। আমরা 3 মাসে একটা কোর্স লঞ্চ করা একদম সবকিছু ফাইনালাইজ করে ফেলেছি, তখন গভর্নমেন্ট হুট করে বললো যে 2 মাসের কোর্স। তো চিন্তা করেন, এটা আপনাদের জন্য যেমন হেডেক, আমাদের জন্য কিন্তু এটা সেম একটা হেডেক, কারণ আমরা বারবার আমাদের কোর্স আউটলাইন চেঞ্জ করতে হচ্ছে। 4 মাসকে 3 মাস, 3 মাসকে 2 মাস, মানে সবকিছু আমাদের জন্য অনেক ঝামেলা। আমরা, এটা বিশাল একটা হ্যাসেল, এটা স্টুডেন্টদের জন্য, টিচারদের জন্য, সবার জন্য। তো এখন আমরা কি করছি, 2 মাসের কোর্সে আমাদের ক্লাস থাকছে প্রতি সপ্তাহে 4টা করে। প্রথম কথা যে আমাদের সপ্তাহে ক্লাস থাকছে 4টা, এবং টোটাল আপনারা ক্লাস পাচ্ছেন ইংলিশের 32টা, আইসিটির 32টা। তো টোটাল হচ্ছে 64টা ক্লাসেস পাবেন। যারা অনলাইনে করছেন, মানে আপনারা যারা অনলাইনে ক্লাস করছেন, তারা যেটা পাবেন, 64টা লাইভ ক্লাসেস পাচ্ছেন, আপনারা রেকর্ডেড ক্লাস পাচ্ছেন, আপনারা স্লাইড পাচ্ছেন, আপনারা অনেক সুবিধা পাচ্ছেন অফলাইন স্টুডেন্ট থেকে। কারণ অফলাইন স্টুডেন্টরা রেকর্ডেড ক্লাসটা পাবে না, স্লাইডটা হয়তো দে মাইট গেট, বাট আপনারা কিন্তু ইউ আর গেটিং এভরিথিং। আপনারা একটু কষ্ট করে যেটা করতে হবে, একটু রেসপন্স করতে হবে। যখন আমরা পড়াচ্ছি, যতজনই আসেন আপনার রুমের মধ্যে, 8 জন হন, 10 জন হন, 5 জন হন, 6 জন হন, যারাই আসেন, একটু কাইন্ডলি রেসপন্স করবেন। কারণ আপনারটা আপনারই বুঝতে হবে, আপনার জন্য। আপনি অন্য কে কি করছে, কে কি বলছে, বা কেউ বলছে কিনা, ওইটার জন্য আপনি চুপ থাকবেন। ওইটা কিন্তু কোনোভাবেই আপনাকে হেল্প করবে না, ঠিক আছে? তো আমরা যেটা করব, আমাদের 32 ক্লাস আছে, আমরা 12টা গ্রামারের টপিক যেগুলো আছে, ফার্স্ট 12টা টপিক, মানে আমাদের আর্টিকেল থেকে শুরু করে সিনোনিম অ্যান্টোনিম পর্যন্ত বা পাঞ্চুয়েশন পর্যন্ত যে 12টা টপিক আছে, সবগুলো টপিক আমরা ইনশাল্লাহ এই 32টা ক্লাসে শেষ করব। পাশাপাশি ইংলিশ ফার্স্ট পেপার আমরা যেটা করব, ইংলিশ ফার্স্ট পেপারে আমাদের টপিক গুলো আমরা সবগুলো টেক্সটের একটা জেনারেল আইডিয়া নেওয়ার চেষ্টা করব। পাশাপাশি আমরা যেটা করব, যে রাইটিং পার্টটা আছে, যেহেতু ইংলিশ ফার্স্টটা কমনলি ইটস হোয়াট ইটস অন রাইটিং পার্ট, আপনার রাইটিং যত ভালো, রাইটিং ক্যাপাবিলিটি যত ভালো, তত মার্কস আপনি পাবেন। তো আমরা রাইটিং পার্টটা একটু ভালোভাবে ফোকাস করে আমাদের ফার্স্ট পেপারের অন্যান্য যে চ্যাপ্টার গুলো আছে সেগুলোতে আমরা ফোকাস করবো। এটা আমি আমার ইংলিশের কথা বলছি, ঠিক আছে? বাকি যেহেতু আইসিটি ক্লাসের জন্য আপনারা এখানে আসছেন, তো আইসিটি ক্লাসের কথা আমি কিন্তু কিছু বলবো না, বিকজ আইসিটি ক্লাস ইজ ইটস নট ইন মাই হ্যান্ড। এটা যার আন্ডারে আছে, আপনাদের মুজিব স্যার, যিনি আসবেন at 10 PM, তিনি আপনাদেরকে এটা সম্পর্কে জানাবেন। তো আমরা প্রথম ক্লাসের যে টপিকটা সিলেক্ট করছি, সেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস। রাইট ফর্ম অফ ভার্বস সম্পর্কে আমরা অলরেডি আশা করছি আমরা অ্যাটলিস্ট জানি হোয়াট ইজ রাইট ফর্ম অফ ভার্বস, যেহেতু আমি আগেই বললাম যে 2 মাস সময়। এখন যদি আপনি আমাদের মধ্যে কেউ এমন থাকে যারা রাইট ফর্ম অফ ভার্বস কি জিনিস ওটাই চিনি না, তাহলে হচ্ছে এটা আসলেই, এটা মানে জঘন্য রকমের ব্যাড লাগ। আচ্ছা, তো আমরা যেটা বলতে চাচ্ছি রাইট ফর্ম অফ ভার্বস অ্যাকচুয়ালি কি, আমি একটু রিপিট করি যদি আপনারা কেউ না জেনে থাকেন। রাইট ফর্ম অফ ভার্বস বলতে অ্যাকচুয়ালি আপনাকে ভার্বের সঠিক ফর্মটা লিখতে হবে। সঠিক ফর্মটা, যেহেতু রাইট অর্থ আমরা জানি সঠিক, ঠিক আছে? ভার্ব যেটা, সেটা সঠিক ফর্ম যদি আমরা লিখতে পারি, তাহলে রাইট ফর্ম অফ ভার্বস এর মার্কস আমরা পেয়ে যাব। এখন পারার জন্য হোয়াট ডু উই নিড টু ডু? তো যেটা আমাদের করতে হবে, আমাদেরকে উই নিড টু ফোকাস অন টু বেসিক থিংস। ফার্স্টলি আমাদেরকে টেন্স খেয়াল রাখতে হবে স্যার। টেন্স, যে যাই বলুক আপনাকে, যে যেখানে বলুক, টেন্স দরকার নাই, এটা নাই সেটা নাই, ওদের
মানে ওদের পার্সপেক্টিভ ওইটা হয়তো ডিফারেন্ট, কারণ ওরা হয়তো এই পার্সপেক্টিভ থেকে বলছে যে when you want to speak, আপনি ইংলিশ কথা বলতে যাচ্ছেন, you don't need tense. That is correct. আপনার ইংলিশে কথা বলতে গেলে হয়তো we don't need tense, আমরা টেন্স ভেবে এত কিছু বলতে গেলে আমাদের স্পোকেন ইংলিশ হবে না। কিন্তু এখন তো আমরা এখানে স্পোকেন ইংলিশের জন্য আসি নাই, আমরা আসছি আমাদের প্রাতিষ্ঠানিক পড়ালেখার জন্য। তো প্রাতিষ্ঠানিক পড়ালেখায় বাংলাদেশের অ্যাটলিস্ট বাংলাদেশের সিস্টেমে আপনার টেন্স লাগবেই লাগবে। আপনারে কোনো পিরাউলি এসে বলতে পারবে না বাংলাদেশের পড়ালেখার পার্সপেক্টিভে ইউ ডোন্ট নিড টেন্স, আপনাকে অবশ্যই টেন্স জানতে হবে। তো টেন্সের যে 12টা স্ট্রাকচার আমরা জানি, প্রেজেন্টের 4টা, পাস্টের 4টা, ফিউচারের 4টা, 12টা স্ট্রাকচারের একটা মোটামুটি ভালো আইডিয়া যদি আমার থাকে, রাইট ফর্ম অফ ভার্বস আমার 60 to 70% কাভার্ড বলছি। বাকি 30% এর জন্য আমাদের কি জানতে হবে? পার্সন যদি আমরা বুঝি, পার্সনের ব্যবহারটা যদি আমরা ঠিক মতো বুঝি, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সনের যে ঝামেলাগুলা, থার্ড পার্সন বিশেষ করে সিঙ্গুলার নাম্বার যে ঝামেলাটা, এটা যদি আমরা মাথায় আনতে পারি, আমরা আরো 5 to 10% বুঝে যাবো। বাদ বাকিগুলো হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েসের একটা ক্যাচাল লেগেই থাকে। রাইট ফর্ম অফ ভার্বস স্টুডেন্টরা হচ্ছে ওরা কখনো বুঝে না যে এটা কি অ্যাক্টিভ ভয়েস না প্যাসিভ ভয়েস। এটা ওরা অনেক সময় প্যাসিভ ভয়েসের রাইট ফর্ম অফ ভার্বস কে ওরা অ্যাক্টিভ মনে করে, ওটাকে আর কি করে না, চেঞ্জ করে না। ওইটার দিকে আমরা আস্তে আস্তে যাবো ওইটা পরে। বাট আপাতত দৃষ্টিতে হোয়াট উই need to know is আমাদেরকে we need to know about tense, and ওটার মাধ্যমে we will be able to answer right form of verbs. তো ফার্স্ট থিং ফার্স্ট, আমাদের প্রথম রুলটা যদি একটু দেখি আমরা, তাহলে আমরা খুব ইজিলি দেখতে পারবো। দেখেন, ফার্স্ট রুলেই কিন্তু টেন্সের একটা ঝলক আমরা দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছি স্যার? ফার্স্টে লেখা আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অ্যান্ড থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে এই যেটা লিখলো, এটা কেন লিখলো আমরা একটু পড়ি। আমরা সবাই বাংলা পড়তে পারি। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়। এটাকে আমি আরেকটু সোজা করে দিই স্যার। ভার্বের সাথে যে এস বা ইএস যোগ হয় আমরা বললাম, ভার্বের সাথে এস বা ইএস যোগ করার জন্য আমাদের দুইটা কন্ডিশনস আছে। এটা আমি বলছি, একটু শুনেন মনোযোগ দিয়ে। ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হওয়ার জন্য কয়টা কন্ডিশনস আছে? দুইটা কন্ডিশনস আছে। পৃথিবীতে এই দুইটা কন্ডিশনের বাইরে অন্য কোনো কন্ডিশনের মাধ্যমে ভার্বের সাথে এস বা ইএস কেউ বসাতে পারবে না। তো ভার্বের সাথে এস বা ইএস আজকের পর থেকে ইনশাল্লাহ, রাইট ফর্ম ভার্বস বুঝবেন কিনা আমি জানি না, বাট ভার্বের সাথে এস বা ইএস বসবে কি বসবে না এটা ইনশাল্লাহ আজকের পর থেকে সবার ক্লিয়ার থাকবে। সেটা যেটা বলছি, রাইট ফর্ম আর ভার্বের সাথে এস বা ইএস। তো এটা কখন হবে স্যার? কোন দুইটা কন্ডিশন? ফার্স্ট কন্ডিশন হচ্ছে সেন্টেন্সটাকে অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হতে হবে। ওকে, তো প্রথমটা আমরা পেলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হইতে হবে। তার মানে কি? প্রেজেন্ট ইনডিফিনিট ছাড়া বাকি যত টেন্স আছে, প্রেজেন্ট ইনডিফিনিট ছাড়া আর কয়টা টেন্স? 11টা টেন্স। ওই 11টা টেন্সের একটাতেও ভার্বের সাথে আসবে হবে না, একটাতেও না, নট ইভেন আ সিঙ্গেল ওয়ান। 12টার মধ্যে শুধু একটা, সেটা কোনটা? প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে ফার্স্ট কন্ডিশন আমরা পেয়ে গেলাম প্রেজেন্ট ইনডিফিনিট হইতে হবে। সেকেন্ড যে কন্ডিশন স্যার, সেটা হচ্ছে সাবজেক্টটাকে কি হইতে হবে স্যার? সাবজেক্টটাকে হইতে হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যখন হবে, পাশাপাশি প্রেজেন্ট ইনডিফিনিট যখন হবে, তখনই শুধুমাত্র আমরা ভার্বের সাথে এস বাই এস বসাবো। এর বাইরে পৃথিবীর আর কোথাও ভার্বের সাথে এস বাই এস আমরা বসাবো না। তাহলে আবার বলছি, ভার্বের সাথে এস বাই এস হওয়ার জন্য শর্ত কয়টা? দুইটা। প্রেজেন্ট ইনডিফিনিট, ঠিক আছে, টেন্সটা হইতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট হতে হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এখন আসি, কারণ এটার জন্য আপনাকে এই জিনিসটা বোঝার জন্য আমাদেরকে জানতে হবে প্রেজেন্ট ইনডিফিনিটের স্ট্রাকচার, প্রেজেন্ট ইনডিফিনিট সেন্টেন্স গুলো দেখতে কেমন হয়, কি কি ক্রাইটেরিয়া প্রেজেন্ট ইনডিফিনিট হয়। আর আরেকটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যে আমরা বললাম, তো আমরা হয়তো অনেক সময় এটা হতে পারে আমরা হয়তো থার্ড পারসন চিনি বা থার্ড পারসন চিনি না। তাহলে থার্ড পারসন চিনার জন্য আমরা কি করতে হবে? আসি আমি একটু। প্রেজেন্ট ইনডিফিনিট কোনটা স্যার? প্রেজেন্ট ইনডিফিনিটের সহজ স্ট্রাকচার আমি জানি আপনারা জানেন, ধরে নিলাম আপনারা জানেন, তাও আমি লিখে দিচ্ছি। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট তখনই হয় যখন একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে যেটা বেস ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম, এবং একটা অবজেক্ট থাকবে। আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন আমরা সবাই জানি, সেটা হচ্ছে কি আমি, আমরা, তুমি, তোমরা। আপনারা বলতে পারেন কি যে ভাই এগুলো কি লিখতেছে? এ আমি, আমরা, তুমি, তোমরাকে বাদ দিয়ে দুনিয়ার যা কিছু আছে, ই, সি, ইট, দে, ঠিক আছে, এগুলো সব থার্ড পারসন। তার মধ্যে হি, সি, ইট এগুলো হচ্ছে সিঙ্গুলার, আর এই যে দে লিখলাম এটা হচ্ছে প্লুরাল।
ঠিক আছে। তো থার্ড পার্সন সিঙ্গুলার আমরা পেয়ে গেলাম, আমি আমরা তুমি তোমরার বাইরে দুনিয়ার সবকিছু থার্ড পার্সন। এবং যদি সেই থার্ড পার্সনের মধ্যে একজনকে বোঝাই, দ্যাট ইজ থার্ড পার্সন সিঙ্গুলার। বাট যদি একের অধিক বোঝাই, দ্যাট ইজ থার্ড পার্সন প্লুরাল। তো আমরা একটু আশা করি সবাই বুঝতে পেরেছি আমাদের ভার্বের সাথে এস বা ইএস বসার জন্য কি কি নিয়ম আমাদের ম্যাচ করতে হবে, কি কি জিনিস আমাদের হইতে হবে। আচ্ছা, তো আমাদের যে জিনিসটা আমরা দেখতে পেলাম যে আমাদের নিয়ম হচ্ছে দুইটা, একটা হচ্ছে definite, স্যার, আর একটা হচ্ছে হ্যাঁ বলো সুমি। প্লুরাল হলে কি এস বাই এস বসবে? না, থার্ড প্লুরাল পারসন হলে ভার্বের সাথে as হবে না। এখানে আমি জাস্ট এটা সিঙ্গুলার প্লুরালটাকে থার্ড পার্সনটাকে আলাদা করে দিয়েছি, এখানে আমি লিখে দিয়েছি এটা প্লুরাল। ঠিক আছে, এটা শুধুমাত্র অ্যাজ বাই ইয়েস তখনই হবে যখন এই দুইটা কন্ডিশন মিট হবে। এই দুইটা কন্ডিশনের বাইরে কখনোই অ্যাজ বাই ইয়েস হবে না প্লুরাল। যেমন দে, থার্ড পার্সন প্লুরালের মধ্যে সচরাচর দেটাকেই মেজরিটি ধরা হয়, কারণ দেটা হচ্ছে মোটামুটি প্রমিনেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। আর এর বাইরে আমি যদি কাউকে স্পেসিফিক ভাবে কোনো গ্রুপের কথা বলি, যেমন দ্য স্টুডেন্টস, দ্য বয়েজ, দ্য প্লেয়ার্স, এই যে এগুলা দেখেন দ্য প্লেয়ার্স, এখানে অনেকগুলো প্লেয়ারের কথা বলা হচ্ছে, ওরা হচ্ছে প্লুরাল। তো ওদের সাথে কখনো কি হবে না, এস বাই এস হবে না। আমরা একটু এক্সাম্পলের দিকে যাই আমাদের জন্য ব্যাপারটা আরেকটু ক্লিয়ার করার জন্য। প্রথম নিয়মটা আমরা দেখেন টু কন্ডিশনস দেওয়া সবকিছু দেখলাম, আমরা এবার একটু এক্সাম্পলের সাথে মিলাই দেখি যে আমি যে এতক্ষণ বকলাম, এত কিছু বক 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 করলাম, আদতে কি ডাজ ইট অ্যাকচুয়ালি মেক সেন্স। একটু খেয়াল করি, আমরা প্রথমে দেখি হি রাইটস আ লেটার। এখন আমরা যদি কন্ডিশন গুলোর দিকে যাই, আমরা বলেছিলাম এস বাই ইএস হওয়ার জন্য দুইটা কন্ডিশন, তাহলে আমরা আগে দেখি ভার্বের সাথে এস বাই ইএস ওরা কিন্তু অলরেডি লিখে ফেলেছে। তো ভার্বের সাথে ওরা যেহেতু এখন অলরেডি এস বাই ইএস লিখে ফেলেছে, তার মানে হচ্ছে কি স্যার, তার মানে হচ্ছে ওরা ডেফিনেটলি ওই দুইটা কন্ডিশন মিট করে ফেলেছে। তাহলে আমরা একটু ওদেরকে যাচাই করি ওরা কি কন্ডিশন মিট আদৌ করতে পারছে কিনা। তাহলে আমরা দেখি প্রথমটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা কি পেলাম, সাবজেক্ট আসার কথা, একটা ভার্বের বেস ফর্ম আসার কথা, একটা অবজেক্ট আসার কথা। তাহলে এখানে যদি আমরা খেয়াল করি, একটু দেখি আমরা যেটা বললো, ফার্স্টে একটা কি আসছে, হি। আমরা জানি হি মানে কি, সাবজেক্ট। এরপরে দেখেন ভার্ব লিখলো, তাহলে ভি1। আমরা এখনো এস বাই এস এর কাহিনীতে আসতেছি না, আমরা জাস্ট প্রেজেন্ট ইনডেফিনিট কিনা ওটা ইনশিওর করতেছি। এরপরে লিখছে এ লেটার, তাহলে এখানে আমরা অবজেক্ট পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে আমরা সাবজেক্ট প্লাস ভি1 প্লাস অবজেক্ট, প্রেজেন্ট ইনডেফিনিট যে হওয়ার কথা ওই কন্ডিশনটা আমরা মিট করে ফেললাম। এখন সেকেন্ড কন্ডিশন ছিল থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। থার্ড পার্সন সিঙ্গুলার আমরা পেলাম হি, শি, ইট, দে বাদে, এটা হচ্ছে থার্ড পার্সন প্লুরাল। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই যে শিটা আমরা এখানে লিখাই আছে যে এটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এটাও এখানে লিখা আছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তাহলে এটা তার মানে হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার, যার কারণে এখানে হচ্ছে রাইটস আ লেটার। ঠিক আছে, তো যদি এখানে তিন সিঙ্গুলার থাকে, থার্ড পার্সন সিঙ্গুলার, আমরা এই যে থার্ড পার্সন সিঙ্গুলার আছে এবং প্রেজেন্ট ইনডিফিনিট আছে, এবং এভাবে থাকলে আমরা এস বাই এস বসাবো। আর যদি এভাবে না থাকে, পরেরটাতে দেখেন লেখা আছে সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে কিন্তু এস বাই এস হবে না। তাহলে কি বলছে, সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে এস বাই এস হবে না। যেমন এখানে হি রাইটস আ লেটার, যখন সাবজেক্ট হি ছিল তখন রাইটস হয়েছে, বাট যখন সেম এক্সাম্পলটা আমরা আবার লিখলাম এবং সাবজেক্ট হয়ে গেল দে, প্লুরাল, এবং তখন কিন্তু আর রাইটস বসে নাই, তখন বসেছে রাইট। সেম ভাবে দ্য বয়েজ প্লে ক্রিকেট, এই যে দেখেন বয়েজ, এই যে এস আছে, এস থাকার কারণে প্লেটা প্লে বসছে, এখানে প্লেইজ হয় নাই। কিন্তু সেমটাকে যদি আমি লিখতাম দ্য বয় প্লে, তখন কিন্তু দ্য বয় প্লে লিখতে পারতাম না, তখন আমাকে লিখতে হতো দ্য বয় প্লেস। তখন এখানে বয় অ্যাসটা চলে গেলে ওই অ্যাসটা প্লের সাথে বসে যেত। এটা ছিল আমাদের প্রথম রুলের আপাদমস্তক ব্যাপার, জিনিসপত্র। স্যার প্লুরালটা একটু আবার বলবেন। জি, শিওর। দেখেন প্লুরালে যেটা বললাম যে থার্ড পার্সন প্লুরাল যখন হবে স্যার, থার্ড পার্সন প্লুরাল বলতে কোনটা, থার্ড পার্সন প্লুরাল বলতে আমি আবার বলি, থার্ড পার্সনটা আবার বলি, ফার্স্ট পার্সন হচ্ছে আমি আমরা, সেকেন্ড পার্সন হচ্ছে তুমি তোমরা। ঠিক আছে, থার্ড পার্সন মনে রাখার সহজ উপায় হচ্ছে আমি আমরা তুমি তোমরার বাইরে, আমি আমরা তুমি তোমরা, এর বাইরে দুনিয়ার যত কিছু আছে, মোবাইল ফোন, এসি, ফ্যান, টিভি, স্মার্ট বোর্ড, তারপরে এই যে আমার হাতে পেন, তারপর আমি আমার কোনো ফ্রেন্ড, মুজিব, ফাগুন, এনিথিং, আমি যে কোনো ফ্রেন্ডের নাম যখন নিব, বা কোনো একটা আলাদা কিছু যেখানে আমিও থাকবো না, তুমিও থাকবা না, আমরাও থাকবো না, তোমরাও থাকবো না, এই চারটা শব্দের বাইরে দুনিয়ার সব শব্দ থার্ড পার্সন। একটু ক্লিয়ার। এরপরে আসি, এদের মধ্যে যদি একজন হয় সিঙ্গুলার, একের অধিক হলে প্লুরাল। তাহলে এখানে আমরা এখন দেখছি থার্ড পার্সন সিঙ্গুলার হলে এস বাই এস বসে, বাট যখন সিঙ্গুলার না হয়ে নাম্বারটা বেড়ে যাবে, যেমন দে, তারা, প্লুরাল হয়ে যাচ্ছে, তখন এই এস বাই এস আমাদেরকে আর বসাতে হবে না। তখন আমরা ভার্বটা যেভাবে বক্সে দেওয়া থাকবে ওভাবে বসিয়ে দিব, কারণ আমরা জানি যে বক্সের মধ্যে সচরাচর কি থাকে, প্রেজেন্ট ফর্মটা লেখা থাকে, এবং ওইখান থেকে আমরা জাস্ট উই উইল পিক দ্য ওয়ার্ড এন্ড দেন ড্রপ ইট, শেষ। কিন্তু যখন
সিঙ্গুলার নাম্বার হবে তখন পিক করার পাশাপাশি আমরা এস বা ইএস যুক্ত করে বসাতে হবে সিঙ্গুলারের ক্ষেত্রে। কিন্তু যখন এটা প্লুরাল হবে, দে, দ্য বয়েজ এরকম থাকবে, তখন সেটা আমরা পিক এন্ড ড্রপ করলে হয়ে যাবে। ওখানে আমাদের উই ডোন্ট নিড টু ডু এনিথিং এক্সট্রা। ইজ দ্যাট ক্লিয়ার টু এভরিওয়ান? জি স্যার। ওকে, বাকিরা বুঝছেন? আপনারা একটু রেসপন্স করেন কাইন্ডলি, দ্যাট উইল জি বিকাম। স্যার। হ্যাঁ, তারপর আরো কে কে আসছেন আমি নামগুলো একটু পড়ি। শাহিনুর ইসলাম, সঞ্জিদা, হুরি, জান্নাত, দেন হোয়াট এলস? আর কেউ কি আছে? 7 জন দেখাচ্ছে, আমি বাকিদের খুঁজে পাচ্ছি না কেন। সঞ্জিদা বুঝছেন? জি স্যার। ঠিক আছে, আমরা একটু নেক্সটটাতে যাই। নেক্সটে যেটা লিখলো স্যার, প্রেজেন্ট ইনডিফিনিট নেগেটিভ সেন্টেন্স, এটার মানে কি আমরা আগে একটু বোঝার ট্রাই করি। দেখেন এখানে যেটা লিখলাম, এখানে যেটা প্রেজেন্ট ইনডিফিনিটের কাহিনীটা লিখলাম, এখানে কিন্তু অ্যাফার্মেটিভ সেন্টেন্স ছিল বা পজিটিভ সেন্টেন্স ছিল। আপনি দেখেন রাইটস, টিচেস, রাইট, প্লে, তার মানে এখানে সবগুলো পজিটিভের কথা লেখা ছিল। বাট এখন যেটার দিকে আমরা প্রসিড করছি সেটা হচ্ছে যদি সেম সিকোয়েন্স, এভরিথিং ইজ সেম, প্রেজেন্ট ইনডিফিনিট, থার্ড পারসন যেগুলো আমরা অল দ্য থিংস আর সেম, বাট সেন্টেন্সটা হচ্ছে নেগেটিভ। ঠিক আছে, প্রত্যেকটা জিনিস সেম, শুধু সেন্টেন্সটা নেগেটিভ। তাহলে কি হবে স্যার? তাহলে যেটা করতে হবে আমাদেরকে এক্সট্রা একটা ডাজ নট নিয়ে আসতে হবে স্যার। একটু মনোযোগ দিলে তাহলে এটা ভুল হবে না আপনাদের। দেখেন আমি যেটা বললাম, সেম থিং, এখানে যা যা পড়ছে এতক্ষণ সবকিছু মাথায় রাখেন। সবকিছু মাথায় রেখে জাস্ট ভাববেন যে এখানে এটা পজিটিভ, এখানে এটা হয়ে যাচ্ছে নেগেটিভ, দ্যাটস ইট। যখন এটা এই জিনিসগুলো নেগেটিভ হয়ে যাচ্ছে, তখন নেগেটিভ হওয়ার কারণে আমাদের একটা ডাজ নট নিয়ে আসতে হবে। এখন ডাজ নটটা কেন না আসতে হবে? আবার আরেকটা কথা এখানে লিখছে ওরা, যে তখন আর ভার্বের সাথে এস বা ইএস হবে না। তখন এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে স্যার আপনি একটু আগে বলছেন যে দুইটা কন্ডিশন মিট করলে ভার্বের সাথে এস বা ইএস হয়, আবার এখন বলছেন সেম জিনিসটা এখানে রিপিট হবে বাট স্টিল এস বা ইএস হবে না। দেখেন এস বা ইএস হবে না কেন বলছি, কারণ এখানে দেখেন, এখানে যখন সেন্টেন্সটা নেগেটিভ হয়ে যাবে তখন কিন্তু এই যে ডাজটা বসছে, একটু খেয়াল করেন এখানে যে ডাজ বসছে না, ডাজটা কি মেইন ভার্ব? মানে ডাজটা কি অ্যাকচুয়ালি ডাজটা এভাবে আসছে পৃথিবীতে? না, ডাজ তো এভাবে আসে নাই। ডাজের মেইন জিনিসটা কি? ডাজ হচ্ছে ডু থেকে আসছে। তাহলে মেইন ভার্ব কে? মেইন ভার্ব হচ্ছে ডু। তাহলে আমরা যে বলেছিলাম দুইটা কন্ডিশন মিট করলে ভার্বের সাথে এস বাই এস বসাতেই হবে, তাহলে দেখেন এখানে কিন্তু আমরা অলরেডি ডু এর সাথে ইএস লাগিয়ে ডাজ করে ফেলেছি। তার কারণে এই জিনিসটা কিন্তু অলরেডি ইট গট রিপিটেড, অলরেডি ইট গট কারেক্টেড, এটা কিন্তু এখনো ঠিক আছে। এখন এই যে এখানে আমরা ডাজ করে ফেলেছি তার কারণেই কিন্তু আমরা মেইন ভার্বের সাথে আর এস বাই এস করব না। কারণ হচ্ছে কি? কারণ হচ্ছে এখানে অলরেডি আপনি কি করে ফেলেছেন, ডাজটা নিয়ে আসেন, এস বাই এস লাগিয়ে ফেলেছেন, তো ডাবল করে নতুন করে আবার করতে হবে না, তাহলে মাথায় তেল দিতে হবে না। ঠিক আছে, তাহলে একটু আমরা খেয়াল করি। দেখেন, হি ডাজ নট লাইক টি, রহিম ডাজ নট রিড নিউজ পেপার। একটু কনফিউজিং মনে হতে পারে, পরীক্ষা হলে কিভাবে দেওয়া থাকবে আমি একটু দেখাই। রহিম লাইক নিউজ পেপার্স। তাহলে রহিম লাইক নিউজ পেপার্স যখন আমি লিখলাম, পরীক্ষা হলে ঠিক কিভাবে দেওয়া থাকবে। এখন আপনি হয়তো মাথায় আসতে পারে যে একটা সেন্টেন্স দেখে আমরা কিভাবে বুঝবো এটা কি অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ। এখন মনে হচ্ছে এটা কিভাবে বুঝবেন, বাট পরীক্ষা হলে ইউ উইল গেট আ টোটাল টেক্সট, একটা পুরো টেক্সট পাবেন। তখন কি হবে, তখন যেহেতু সম্পূর্ণ একটা টেক্সট পাবেন, তখন আপনি হচ্ছে আগের সেন্টেন্সের সাথে একটা সিকোয়েন্সিয়াল ব্যাপার দেখে ইউ উইল গেট টু নো যে এটা হচ্ছে অ্যাফার্মেটিভ হবে না নেগেটিভ হবে। আচ্ছা, তো পরীক্ষা হলে আমাদের এইভাবে ভার্বটা দেওয়া থাকবে, তখন আমরা জাস্ট অ্যান্সারে কি করতে হবে, আমরা লিখতে হবে রহিম ডাজ নটটা আমাদেরকে অ্যাড করতে হবে নিজের থেকে, এরপরে ডাজ নট লিখে তারপরে লাইকটা লিখতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সারটা কারেক্ট হবে। বুঝছি আমরা সবাই? জি স্যার। আচ্ছা, জি বাকিরা যেহেতু স্যার। কথা জি স্যার, বলছেন না, বাট হ্যাঁ আমি একটু এখানে জি বলেন বলেন বলেন। এখানে যে মানে রহিম লাইক নিউজ পেপার্স, তো এখানে যে ডাজ নটই বসবে, এটা তো নেগেটিভ সেন্টেন্সটা, তখন সেই ক্ষেত্রে কিভাবে বুঝবো যে এটা নেগেটিভ না পজিটিভ? হ্যাঁ, এটাই বলছিলাম, এটা একটু আগে যেটা বলছিলাম যে সেটা হচ্ছে আমরা এখন তো এখানে দেখেন স্যার এটা একটা সিঙ্গেল সেন্টেন্স, রাইট? এখানে একটা সিঙ্গেল সেন্টেন্স হওয়ার কারণে কি হলো, এখানে একটা সিঙ্গেল সেন্টেন্স হওয়ার কারণে আমাদের কাছে হয়তো ব্যাপারটা মনে হচ্ছে যে এখন আমরা মানে একটা সিঙ্গেল সেন্টেন্স থেকে তো ইটস টাফ টু আইডেন্টিফাই যে এটা কি অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ। বাট যখন পরীক্ষার হলে আসবে তখন কিভাবে থাকবে স্যার, আমি একটু দেখাই, ওইটাও আপনাকে আমি একটু দেখাই দিই পরীক্ষা হলে কিভাবে আসতে পারে। ঠিক আছে, যদি রহিমকে দিয়ে আসবে কিনা গ্যারান্টি নেই, বাট আমি রহিমকে দিয়ে দেখাই। আমরা লিখলাম রহিমস ব্রাদার hates newspapers, but
না, এখানে আমরা একটু ভুল লিখেছি। এখানে হচ্ছে পরীক্ষা হলে যেটা আসবে রহিমস ব্রাদার, এখানে লেখা থাকবে হয়তো লাভস, কারণ যেহেতু নেগেটিভ হবে। তারপরে এখানে কিন্তু লেখা থাকবে বাট রহিম, এরপরে লেখা থাকবে লাভ অথবা লাইক। তখন আপনাকে কি করতে হবে? নিউজ পেপার, আমি আবার ধরে নিলাম এখানে নিউজ পেপার আছে। দেখেন এখানে লিখলাম আমরা রহিমস ব্রাদার লাভস নিউজ পেপার, রহিমের ভাই নিউজ পেপার পছন্দ করে, কিন্তু রহিম, এখন দেখেন যখন কিন্তু আসছে, আমরা জানি যে কিন্তু আসছে মানে আগের সেন্টেন্সের সাথে এটা কি হচ্ছে, কন্ট্রাডিক্ট করতেছে, তার মানে এটা নেগেটিভ হয়ে যাবে অটোমেটিক। ঠিক আছে, পরীক্ষার হলেও আমাদেরকে যেটা করতে হবে স্যার, পরীক্ষার হলে আমাদেরকে আগের সেন্টেন্সের সাথে দেখে পরের সেন্টেন্সটা বুঝে নিতে হবে যে এটা কি অ্যাফার্মেটিভ হচ্ছে নাকি নেগেটিভ হচ্ছে। এখন যেহেতু আমরা আগের সেন্টেন্সে দেখছি রহিমের ভাই নিউজ পেপার পছন্দ করে, এরপরে শব্দটা আসছে কিন্তু, তার মানে রহিমের ভাই পছন্দ করে, কিন্তু রহিম ডাজ নট লাভ নিউজ পেপার, কিন্তু রহিম কি করে না, নিউজ পেপার পছন্দ করে না। বুঝছি স্যার? জি স্যার, বুঝছি। ওকে, আচ্ছা আমরা একটু তাহলে যাই, আমাদের সেকেন্ড ওয়ান উই আর ডান। ওকে, স্যার এই স্লাইড গুলো কি দিয়ে দেওয়া হবে? ইয়েস, আপনারা অনলাইনে, যেটা আমি ফার্স্টে বললাম, অনলাইন ক্লাস যারা করছেন তারা স্লাইড, ইভেন দ্য ক্লাস রেকর্ডিংস আপনারা সবকিছুই পেয়ে যাবেন ইনশাল্লাহ। অফলাইনরা এই দিক দিয়ে একটু ডিপ্রাইভ হচ্ছে, ওরা হয়তো ক্লাস রেকর্ডিংটা, হয়তো না, ওরা ক্লাস রেকর্ডিং পাবে না যেহেতু অফলাইন তো আমরা ক্লাস রেকর্ড করছি না। আচ্ছা, তো এরপর যেটা বলছে সেটা খুব একটা ইম্পর্টেন্ট না, জাস্ট আমি পড়ার জন্য পড়ে দিচ্ছি। সেটা হচ্ছে পাস্ট এন্ড ফিউচার টেন্সে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হয় না। এটা কেন ইম্পর্টেন্ট না বলছি, কারণ আমি প্রথমেই একটু আগে এতক্ষণ ধরে যা যা এক্সপ্লেন করলাম ওখানে আমি কিন্তু বলে দিচ্ছি কয়েকবার করে যে এস বা ইএস হওয়ার জন্য প্রাইমারি কন্ডিশন ইজ টু বি হোয়াট, টু বি দ্য প্রেজেন্ট ইনডিফিনিট। আমরা প্রথমে বলছি যে প্রাইমারি কন্ডিশন হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট হওয়া। এখন এখানে যেহেতু প্রাইমারি কন্ডিশনই প্রেজেন্ট ইনডিফিনিট হওয়া, এখানে আমরা ওখানে প্রেজেন্টেরই বাকি যে তিনটা আছে, কারণ আমরা জানি যে প্রত্যেকটা চারটা ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে প্রেজেন্টের ইনডিফিনিট বাকি, বাকি তিনটাতে যেহেতু আমরা এস বাই এস বসানোর সুযোগ পাচ্ছি না, তো সেখানে পাস্ট আর ফিউচারের তো কোনো চান্সই নেই। তো এখানে পাস্ট আর ফিউচারের শেষে বা ওখানে যে ভার্ব গুলো থাকবে ওগুলোর সাথে কখনো এস বাই এস হবে না। এটা আর এক্সপ্লেন করার আশা করি প্রয়োজন নাই। বুঝাতে পেরেছি তো না? জি জি স্যার। স্যার। ওকে, থ্যাংক ইউ। তো আমরা নেক্সট যেতে যাবো, যে একটু বোঝার জিনিস আছে, দেখি একটু কি বলছে, যে মডেল অক্সিলারি ভার্বস যেগুলো আছে। আচ্ছা, এই রুলসটা জানার পরে আমাদের প্রাইমারি ওয়ার্ক হবে আমাদেরকে মডেল অক্সিলারি ভার্ব গুলা অ্যাটলিস্ট মাথায় রেখে দেওয়া। কারণ কি স্যার? কারণ হচ্ছে আপনি রুল জানলেন যে মডেল অক্সিলারি ভার্বের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, আপনি এটা জানেন, কিন্তু আপনি চিনেন না মডেল অক্সিলারি কোনগুলা। আর আমার কাজ হচ্ছে টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড দ্য রুল, বাট টু মেক ইউ মেমোরাইজ দ্য রুল ইজ নট মাই ওয়ার্ক। ওটা আপনাকে কিন্তু কি করতে হবে, ওটা আপনাকে একটু পড়তে হবে, জানতে হবে যে কোনটা মডেল অক্সিলারি, কোনগুলো মডেল অক্সিলারি আন্ডারে পড়ছে। ঠিক আছে, তো এখানে যেগুলো লিখেছে ক্যান, কুড, মে, মাই, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, অট টু, নিড, ডিয়ার, হ্যাভ টু, এগুলো সবগুলো হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব, এবং এগুলোর পরে সব সময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বা V1 বসে। আচ্ছা, তাহলে এখন আসি, এটার বাইরেও কিন্তু কিছু জিনিস আছে যেগুলো আমি একটু লিখে দিই, যদিও ওগুলোকে মডেল অক্সিলারি হিসেবে আমরা কাউন্ট করব না। ডু, ডিড, ডাজ, ঠিক আছে, ডু, ডিড, ডাজ যদি কোনো সেন্টেন্সে আসে এবং এরপর যদি কোনো ভার্ব আসে, ওটা সবসময় V1 হয়। তো আমরা এই জিনিসগুলো যদি মাথায় রাখতে পারি, এই ওয়ার্ডস গুলা, তাহলে আমাদের জন্য ইজি হবে। ইজি, আরো ইজি, কারণ ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড এগুলো কিন্তু দেখেন খুবই ইন্টারকানেক্টেড। মানে এমন না যে ওদের মধ্যে কোনো সম্পর্ক আছে, বাট যখন আমরা মুখস্থ করি তখন কিন্তু এটা আমাদের জন্য খুব ইজি টু মেমোরাইজ, কারণ এগুলো আমাদের মাথায় সেটে যায়। ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, উইল, উড এগুলো কেমন জানি মনে হয় যে একটার সাথে একটা চলে আসছে, কাজিনদের মতো। কাজিনরা যেরকম একজন গেলে পাঁচজন পিছনে পিছনে চলে যায়, ওভাবে মনে হচ্ছে একটা একটা কাজিন। ঠিক আছে, বাকি যেগুলো আছে মাস্ট, আউট টু, নিড, ডিয়ার, হ্যাভ টু, এগুলো হয়তো একটু মাথায় ছুটে যেতে পারে। তো এগুলো একটু বলবো একটু মাথায় রাখার জন্য। আর ডু, ডিড, ডাজ তো আপনারা সবাই জানেন, বাট অনেকে যেটা জানে না যে ডু, ডিড, ডাজ এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। অনেকে যেটা করে ডিড এর পরে আবার পাস্ট টেন্স করে, যেমন ডিড, যেমন এখানে অনেকে অনেকে যেটা কমন মিস্টেক একটা করে, এটা হচ্ছে আই ডিড নট। আই ডিড নট এর পর ওরা লিখে আই ডিড নট নিউ, ওরা লিখে ফেলে আই ডিড নট নিউ, উইচ ইজ অ্যাবসার্ড, মানে এটা খুবই জঘন্য রকমের মিস্টেক। ঠিক আছে, এখন আই ডিড নট নিউ কেন হবে না, কারণ এখানে ডিড নট যখন চলে আসছে ইটস অলরেডি একটা, আমরা কি পেয়ে গেছি, একটা পাস্ট টেন্স পেয়ে গেছি। কারণ আপনি যে আবার নিউ লেখেন আরেকটা পাস্ট টেন্স হয়ে যাবে। দুইটা পাস্ট টেন্স একই সেন্টেন্সে কখনোই সম্ভব না। সেম ভাবে ডু, ডিড, ডাজ যখন আসবে তখন ওখানে যে ভার্বটা আমরা লিখবো, ওই ভার্বটা আমরা কখনোই অন্য কোনো ফর্মে লিখবো না, আনলেস এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্সে, সরি আনলেস বলতেছি, ওখানে শুধুমাত্র আমরা যেটা লিখবো সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে লিখবো। ঠিক আছে, তাহলে এখানে আমরা সবগুলা লিখলাম। এবার একটু এক্সাম্পলে আসি, হি ক্যান সলভ দ্য প্রবলেম, তাহলে দেখেন ক্যান আসছে, ক্যানের জন্য সলভ হয়েছে। সেম ভাবে বাকিগুলো
একই। আই ডোন্ট থিংক ইট নিডস এনি এক্সপ্লেনেশন, বাট স্টিল যদি কারো মনে হয় আরেকটু এক্সপ্লেনেশন দরকার, আপনারা বলতে পারেন। ওকে, সো সবাই বুঝছি আশা করি, রাইট? স্যার জি আরেকটু করে ওকে, আরেকটু করে বলছি দেখেন স্যার, মডেল অক্সিলারি ভার্ব যেগুলো আমরা বললাম, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, এই যাবতীয় জিনিসগুলো যদি আসে, এবং আরেকটা ইম্পর্টেন্ট কথা আমি বলে দিই, সেটা হচ্ছে এই যে আমি ডু ডিড ডাজও লিখলাম, হোয়াট এভার দিস থিংস আর, এগুলোর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, দ্যাট ইজ কারেক্ট, বাট আপনাকে মাথায় রাখতে হবে ভার্বটা কিন্তু একদম ইমিডিয়েট পরে হইতে হবে, মানে হচ্ছে এই মডেল অক্সিলারি ভার্ব বা ডু ডিড ডাজ এগুলোর পরেই কিন্তু মেইন ভার্বটা থাকতে হবে, তাহলেই প্রেজেন্ট ফর্ম হবে। কিন্তু এদের দুইজনের বা এদের মাঝখানে যদি অন্য কেউ চলে আসে, যেমন ক্যান আমরা লিখলাম ক্যান সলভ, কিন্তু ক্যান সলভ না লিখে ক্যান আর সলভ এর মাঝখানে যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার চলে আসে, ঠিক আছে, কোনো সম্পর্কে থার্ড পার্সন ভালো না, তাহলে এই যে ক্যান আর সলভ এর মাঝামাঝি যখন বি চলে আসছে, তখন কিন্তু এটা ক্যান বি সলভড হয়ে যাবে, তখন এটা ডিফারেন্ট হয়ে যাবে, এটা মাথায় রাখতে হবে। তার মানে এই যে মডেল অক্সিলারি ভার্ব এগুলোর পরে, এটা আমি এখন এখানে মুছে দিচ্ছি, কারণ হচ্ছে এটা আপনি বাসায় যখন আপনারা স্লাইড দেখবেন পরে আবার হয়তো আপনারা কনফিউজ হয়ে যাবেন এখানে ক্যান বি সলভড কেন লিখা, সেজন্য আমি এটা এখন মুছে দিলাম, ঠিক আছে। বাকিটা একটু দেখেন, তাহলে আমি যেটা বললাম যে এই জিনিসগুলো আছে, এই জিনিসগুলোর পরে পরে যদি পরপর যদি কোনো ভার্ব থাকে, বা এখানে এদের মাঝখানে যদি অন্য কেউ না থাকে, তাহলে শুধুমাত্র প্রেজেন্ট ফর্ম হবে, এটা মাথায় রাখতে হবে। বুঝাতে পেরেছি স্যার? জি স্যার। ওকে, জি স্যার। আমরা ফিফথ ওয়ানে যাই। ফিফথ ওয়ান যেটা বলছে সেটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ বা হ্যাবিচুয়াল অ্যাকশন বা হ্যাবিচুয়াল ফ্যাক্টও বলা যায়, যেটার বাংলা হচ্ছে চিরন্তন সত্য বা অভ্যাসগত কাজ। ঠিক আছে স্যার, চিরন্তন সত্য বা অভ্যাসগত কাজ, যেগুলো চিরন্তন সত্য আমরা সবাই জানি তো না? জি এটা এক্সাম্পল দেন তো চিরন্তন সত্যের, এনিওয়ান, না হলে আমি টাইম একদম এন্ড টেড ওয়েট ফর নান। হুম 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 টাইম এন্ড টেড ওয়েট ফর নান। ওয়েট ফর নান। ওকে, আচ্ছা সুমাইয়া বলো একটা। The sun rise in the east. The sun rises in the east. Okay, thank you. তাহলে দুইটা পেয়ে গেলাম, চিরন্তন সত্য আমরা পেয়ে গেলাম, আর হ্যাবিচুয়াল অ্যাকশন কোনটা স্যার? হ্যাবিচুয়াল অ্যাকশন বা হ্যাবিচুয়াল ফ্যাক্ট, এটা হচ্ছে অভ্যাসগত কাজ। অভ্যাসগত কাজ কোনটা স্যার? এই যে প্রতিদিন আমরা ঘুমাই, সবাই ঘুমান কিনা জানি না, বাট আমি ঘুমাই, তো প্রতিদিন এই ঘুমানোর কাজটা অভ্যাস। তারপর প্রতিদিন সকালে ঘুমাই, যেহেতু ঘুম থেকে তো উঠতে হয়, যদি মারা না যায়, আল্লাহ না করুক, তাহলে ওই যে এটা একটা অভ্যাস। তারপরে হচ্ছে মনে করেন প্রতিদিন আমাকে আমার চাকরিতে যেতে হয়, জবে যেতে হয়, এটা একটা আমার অভ্যাস। তো এই টাইপের জিনিসগুলা, এগুলো হচ্ছে সবগুলো অভ্যাসগত কাজ। আচ্ছা, এখন চিরন্তন সত্য বা অভ্যাসগত কাজ যখন চলে আসবে, তখন মনে রাখতে হবে ওই যে সেন্টেন্সটা হবে সেটা সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। ঠিক আছে, সেটা সবসময় কিসে হবে স্যার? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। তার মানে হচ্ছে এখন যেহেতু এটা আমরা রাইট ফর্ম অফ ভার্বস করছি, আমাদের কাজ কাকে নিয়ে? ভার্বকে নিয়ে। তাহলে আমাদের এটা মাথায় রাখতে হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যেহেতু হয়ে যাচ্ছে, তার মানে আমাদের ভার্বটা থাকবে কি? ভার্বটা থাকবে ভি ওয়ান, কারণ আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিটে সাবজেক্ট প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট। তাহলে সেজন্য আমাদের যেহেতু ভার্ব নিয়ে গেছে, আমরা ভার্বটা মাথায় রাখতে হবে, তাহলে এখানে বসবে কি? ভি ওয়ান। আচ্ছা, তাহলে এখানে দেখেন ওয়াটার বয়েলস এট 100°C, এই যে V1, সেম ভাবে the sun sets in the west, ঠিক আছে, সূর্য পশ্চিমে অস্ত যায়। তাহলে এই যে আমরা ভার্বটা লিখলাম, এখন একটা প্রশ্ন আমি স্যার র্যান্ডমলি, এটার সাথে কি এস বাই মানে এস বসবে প্রেজেন্ট ফর্মটার সাথে? আমি ওই প্রশ্নটাই জিজ্ঞেস করতে চাচ্ছিলাম। সানজিদা বলো দেখি একটু কষ্ট করে। এই যে এখানে আমরা ওয়াটার কি লিখা, আমি তো এখানে দেখতে পাচ্ছি না। আচ্ছা, ওয়াটার বয়েলস, হ্যাঁ, তো ওয়াটার বয়েলস কেন, এস কেন যুক্ত হলো, বা সান সেটস এস কেন যুক্ত হলো? সানজিদা মনে হয় ফোন রেখা হয়ে গেছে। স্যার স্যার এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের জন্য হইলো, মানে এস বাই এসটা? এক্স্যাক্টলি, দেখেন আমরা একটু আগে পড়লাম যে আমাদের ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস হওয়ার জন্য কন্ডিশন কয়টা ছিল স্যার? দুইটা। দুইটা। দুইটা, ভেরি গুড। তো দুইটা কন্ডিশনের মধ্যে প্রথমটা ছিল প্রেজেন্ট ইনডিফিনিট হইতে হবে। তো এটা তো আমরা প্রথমেই পেয়ে গেলাম যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, তাহলে প্রথমটা হয়েছে নাকি হয়নি? হয়েছে। হয়েছে, ভেরি গুড। স্যার সেকেন্ড বাট ওয়ান এটাতে আমরা তো হচ্ছে বলেছিলাম, বলছে যে চিরন্তন সত্যগুলো থাকবে, তো চিরন্তন সত্যতে কি এস বা ইএস বসবে নাকি? এক্স্যাক্টলি আমি ওটাতে আসছি। দেখেন, যখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়ে গেছে স্যার, আমরা বলেছিলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স পাশাপাশি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দুইটা যদি কন্ডিশন মিট হয়ে যায়, এটা হচ্ছে ম্যাথস এর মতো, ম্যাথের যদি ইকুয়েশন মিলে যায়, আপনি কিন্তু রেজাল্টটা লিখতে আমরা বাধ্য হয়ে যাই না? মনে করেন আপনি 5+5, দেখবেন যে খালি জায়গায় যদি এভাবে রেখে দেন,
5 প্লাস 5 এটা এভাবে রেখে দিলে আপনি দেখবেন যে মনের মধ্যে একটা খুঁতখুঁতে কাজ করবে যে এখানে কেউ 10 লিখতেছে না কেন, হয় না এটা? কারণ এটা আপনি দেখতেছেন যে 5 5 এটা মিলে গেছে, এটা তো 10 হয়ে যাবে, এটা তো শেষ, এটা লিখতেছে না কেন? সেম ভাবে এখানে তো ইকুয়েশন ম্যাচ হয়ে গেছে, একটা তো আমরা ফার্স্টে বুঝে গেছি যেহেতু চিরন্তন বা অভ্যাসগত কাজ, তার মানে সোজা কথা প্রেজেন্ট ইনডেফিনিট হবে, এই যে ভার্ব 1 আসবে। আর সেকেন্ড কথা এখানে যেহেতু ওয়াটার লিখেছি, সান লিখেছি, দুইটাই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার কারণে এই যে ভার্বটা লিখবো আমরা না চাইলেও এখানে এস বাই এস বসাইতে হবে, সেজন্য বয়েলস বসছে, সেজন্য সেটস বসছে। বুঝছি স্যার? স্যার সব ক্ষেত্রে তো আর এস বাই এস বসবে না। সব ক্ষেত্রেই বসবে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, সব ক্ষেত্রেই বসবে। ওকে স্যার। ওকে, নেক্সট ওয়ানটা একটু মনোযোগ দিতে হবে, না হলে হয়তো আহ, একটু এদিক সেদিক হয়ে গেলে মনোযোগ ভুলে যাব বা ভুল করার চান্স থেকে যাবে, ঠিক আছে? প্যাসিভ ভয়েস উইথ মডেল ভার্ব, আগে একটু আমরা আসি প্যাসিভ ভয়েস নিয়ে। প্যাসিভ ভয়েস কি আমরা চিনি স্যার? প্যাসিভ ভয়েস কি জিনিস কেউ বলতে পারবেন আমাকে? প্যাসিভ ভয়েস জিজ্ঞেস করার সাথে সাথে কে জানি রুম থেকে বের হয়ে গেছে। না স্যার, মানে মনে নেই। হ্যাঁ, বাকিরা? স্যার প্যাসিভ ভয়েস হচ্ছে মানে অন্যকে দিয়ে করাই। হ্যাঁ, ক্লোজ, ভেরি গুড। দেখেন প্যাসিভ ভয়েসের যেটা সোজা মূল মন্ত্র আমি তো একটু বলি, যখন আমরা সাবজেক্ট যেটা থাকবে, সাবজেক্ট যদি নিজের থেকে কাজটা করতে পারে, ইফ দ্য সাবজেক্ট ডাজ দ্য ওয়ার্ক ইটসেলফ, ও নিজে নিজে যদি কাজটা করতে পারে, অ্যাক্টিভ ভয়েস। কিন্তু সাবজেক্ট কাজটা করতে পারলো না, সাবজেক্টকে দিয়ে কেউ কাজটা করিয়েছে বা সাবজেক্টকে কেউ কাজটা করেছে, যেমন মনে করেন আমি বললাম দ্য ডোর, হ্যাঁ এখন দরজা বন্ধ করা বা দরজা বন্ধ, দরজা কি নিজে যে স্যার কখনো বন্ধ হয়? না স্যার। হয় না। তাহলে এখানে দরজা যখন সাবজেক্ট থাকবে, ডোর যখন সাবজেক্ট থাকবে, আমরা জানি যে ডোর কখনো ইটসেলফ এটা ক্লোজ হইতে পারে না, ব্যাপারটা বুঝেন? দরজা কখনো নিজে নিজে বন্ধ হইতে পারে না, তার মানে দরজা যেহেতু সাবজেক্ট হিসেবে কাজ করতে পারবে না, তার মানে দরজার সাথে যে ভার্বটা থাকবে ওই ভার্বটাকে আমরা প্যাসিভ ফর্মে লিখতে হবে। কেন স্যার? কারণ অ্যাক্টিভ ভয়েস আমরা বললাম যে সাবজেক্ট, ইফ দ্য সাবজেক্ট ডাজ সামথিং ইটসেলফ, নিজে নিজে করলে দ্যাট ইজ অ্যাক্টিভ ভয়েস, বাট ইফ দ্য সাবজেক্ট ডাজন্ট ডু এনিথিং, ওকে কেউ একজন করায়, ওকে দিয়ে কেউ একজন করে, তাহলে সেটা হচ্ছে প্যাসিভ ভয়েস। আসি একটু আমরা আরেকটা ওইটার দিকে পরে যাব, আমরা একটু এক্সাম্পলের দিকে যাই। দ্য ডোর শুড বি ক্লোজড অ্যাট নাইট, কি বললো স্যার? দ্য ডোর শুড বি ক্লোজড অ্যাট নাইট। এখন যদি দরজা নিজে নিজে বন্ধ হইতে পারতো তাহলে আমরা লিখতাম দ্য ডোর শুড ক্লোজ, ঠিক আছে? দ্য ডোর শুড ক্লোজ মানে কি? দরজা বন্ধ করা, ঠিক আছে? দ্য ডোর শুড ক্লোজ ইটসেলফ, তখন এভাবে লিখতে হইতো দরজা নিজেকে নিজে কি করা উচিত? বন্ধ করা উচিত, ঠিক আছে? এখন যখন আমরা এটা না লিখে লিখলাম দ্য ডোর শুড বি ক্লোজড, তার মানে এখানে দরজাকে কেউ একজন বন্ধ করছে, তখন আর ইটসেলফ লাগবে না। যাই হোক, তাহলে এখানে যেটা বলছি দ্য ওয়ার্ক ক্যান বি কমপ্লিটেড, সেম ভাবে ওয়ার্ক, ওয়ার্ক হচ্ছে একটা কাজ, এখন কাজ তো কাজকে কিছু করতে পারবে না, কাজকে কি করতে হবে? কেউ একজন করতে হবে, তাহলে সেম ভাবে দ্য ওয়ার্ক ক্যান বি কমপ্লিটেড। আমি তখনও মডেল অক্সিলারি যখন বুঝাচ্ছিলাম তখন একটা কথা বলেছিলাম যে যদি আমাদের মডেল অক্সিলারি ভার্ব থাকে এবং এর পরপর যদি ভার্ব আসে তাহলে আমরা প্রেজেন্ট ফর্ম লিখবো, বাট তখন আরেকটা কথা বলেছিলাম যদি দুইজনের মাঝখানে সামওয়ান এলস এন্টার্স, তখন যেটা করতে হবে তখন আমাদেরকে ভি3 করতে হবে, ফার্স্ট পার্টিসিপল করে ফেলতে হবে। আমি জানি না আপনাদের মনে আছে কিনা, আমি যখন মডেল অক্সিলারির ব্যাপারটা বলছিলাম এই যে এখানে লিখেছিলাম আবার মুছে ফেলেছি ব্যাপারটা, ঠিক আছে? তো সেম ভাবে এখানে যেহেতু মডেল অক্সিলারি যদি এখানে ক্যান এরপরে ভার্ব বসতো তাহলে আমরা বেস ফর্ম লিখতাম ক্যান কমপ্লিট, শুড ক্লোজ, মেক সেন্স। বাট যখন ওদের মাঝখানে কি চলে আসছে, বি চলে আসছে, তখন আমাদের কি করতে হবে স্যার? প্যাসিভ করতে হবে বা ভি3 করে ফেলতে হবে। এটা প্যাসিভের ক্ষেত্রেও মনে রাখবেন, পাশাপাশি এভাবেও মনে রাখবেন যে মডেল অক্সিলারির সাথে মডেল অক্সিলারি ভার্বের পরপর যদি বি আসে তাহলে সবসময় ভি3 হবে। বুঝছি? স্যার যখন নিজে কাজটা করব ওইটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, আর যখন কেউকে দিয়ে বা কেউকে দ্বারা কাজ করাবে ওইটা হচ্ছে প্যাসিভ প্যাসিভ ভয়েস। ভয়েস। হ্যাঁ, যেমন মনে করেন আমি বললাম আপনার নাম কি? আফরা, এখানে যেটা লেখা আছে। জি স্যার। জি, মনে করেন আমি বললাম আফরা কলস, আমি একটু লিখি, ঠিক আছে? তাহলে একটু ক্লিয়ারলি বুঝবেন। ধরো আমি বললাম আফরা কলস, এখন দেখেন আমি যখন বললাম আফরা কলস, তার মানে আফরা এই কাজটা করছে, ব্যাপারটা বুঝছেন? তখন আফরা কিন্তু কল দিচ্ছে, বুঝছেন? কিন্তু আমি যখন বলবো আফরা ইজ কল্ড অথবা আফরা শুড বি কল্ড, তাহলে কি দাঁড়াচ্ছে? আফরা ইজ কল্ড মানে আফরাকে কল করা হচ্ছে,
আফরা শুড বি কল্ড মানে আফরাকে কল করা উচিত। এটা আমি প্রথমে একটা কথা বলেছিলাম যে প্যাসিভ ভয়েসে অনেক সময় স্টুডেন্টরা ঘোর পাক খেয়ে যায়, বুঝে না কোনটা প্যাসিভ ভয়েস হবে। এটা আপনাকে বুঝে নিতে হবে স্যার যে এখানে কি এটা এ করতেছে নাকি একে করতেছে। আফরা যদি নিজে কল করে থাকে আফরা কলস, আগে করতো আফরা কল্ড, ঠিক আছে। স্যার বা আপনার কথা বোঝা যাচ্ছে না, আর স্ক্রিন ব্ল্যাক হয়ে আছে। একদমই, আমি একটা মাইক লাগাই দেখি, আপনারা কেউ বুঝতে পারতেছেন না নাকি শুধু উনি? বুঝতেছি। স্যার আপনার কথা আটকে আটকে আছে। বাকিদের স্যার আমার তো কখন থেকে প্রবলেম হচ্ছে। আপনার এন্ডে কি কখন থেকে? আপনি তো বলেন নাই কিছু। সুমাইয়ার এখানে কি অবস্থা? আমি বুঝতেছি। আচ্ছা, আর আপনারা যে বাকিরা যে তিনজন আছেন, শাহিনুর ইসলাম, হুরি জান্নাত, আপনারা কি বুঝতেছেন আমার কথা স্পষ্ট? জি বুঝতেছি। ওকে। আর আরেকজন যিনি আছেন হুরি জান্নাত। জি বোঝা যাচ্ছে। ওকে, তাহলে একটু আমি রিকোয়েস্ট করবো আফরা এবং সঞ্জিতা তো অলরেডি বের হয়ে গেল। আফরা মিস, আপনি একটু কষ্ট করে দেখেন আপনার এন্ডে কোনো সমস্যা কিনা। আমি শিওর না আমি। সঞ্জিতার কি জি স্যার ইন্টারনেট? ঠিক হয়েছে এখন। স্যার একটু ওকে, আবার রিপিট করুন, ঠিক হয়েছে। আচ্ছা সঞ্জিতা তোমার এখানে ঠিক হয়েছে? স্যার হ্যাঁ ঠিক আছে স্যার, মেবি আমার নেটওয়ার্কের প্রবলেম, মাঝে মাঝে আটকে যায়। তাই আপনার ওয়াইফাই কোনটা ইউজ করেন সঞ্জিতা? আমি তো স্যার এখন স্টেলে, আমি ডাটা ইউজ করি, ওয়াইফাই না। ও, সেই জন্য। আচ্ছা, একটু আমরা আবার দেখি, দেখেন আফরা কল, আমরা একটু সবাই আপাতত মাইকটা একটু মিউট রাখি কারণ এখান থেকে রিপিট আসতেছিল। ওকে, আমি আবার একটু রিপিট করি। আফরা কলস যখন বলছি, এটার অর্থ দাঁড়াচ্ছে আফরা নিজেই কাজটা করতেছে। তো আমাদেরকে এটা বুঝতে হবে যে আফরা কি আদৌ কল দিচ্ছে নাকি আফরাকে কল দেওয়া হচ্ছে। তাহলে আফরাকে যখন কল দেওয়া হচ্ছে আফরা ইজ কল, আফরা ইজ বিইং কল্ড, আফরা শুড বি কল্ড, অনেক কিছু হতে পারে, ঠিক আছে। ওগুলোর দিকে আমরা এখন আপাতত না যাই। আমরা জাস্ট অ্যাক্টিভ আর প্যাসিভের আমি যে মানামারিটা এটা একটু আমি বুঝাতে যাচ্ছি আপনাদেরকে। সেন্টেন্সটা পড়ে, টেক্সটটা পড়ে আপনাকে বুঝতে হবে। একটা টেক্সট প্রায় সময় আসে ক্রিকেট নিয়ে, হ্যাঁ, ওটাতে স্টুডেন্টরা যেটা করে, ওখানে লেখা থাকে যে ক্রিকেট, ওখানে লিখাই থাকে যে ক্রিকেট প্লে বিটুইন টু টিমস। এখন দেখেন এখানে লেখা আছে ক্রিকেট প্লে বিটুইন টু টিমস। ওরা এখানে কি করে, স্টুডেন্টরা সবচেয়ে বোকামি যেটা করে, ওরা প্লের জায়গায় শুধু প্লেড লিখে দেয়। এখন ক্রিকেট প্লেড লিখলে কি দাঁড়ায়, যে ক্রিকেট নিজেই খেলছে। এখন ক্রিকেট নিজে কিভাবে খেলবে? ক্রিকেটকে কেউ খেলতে হবে, আর এখানে তো লিখেই দিয়েছে বিটুইন টু টিমস, দুইটা টিমের মধ্যে। ক্রিকেটকে নিজে নিজে দুইটা টিমের মধ্যে খেলতে পারবে? নিজে নিজে খেলতে পারবে না। ওকে, ওই দুইটা টিম খেলে, তাহলে ক্রিকেট ইজ, সরি এটা প্রয়াস থেকে আসে, ইজ প্লেড, ক্রিকেট ইজ প্লেড বিটুইন টু টিমস মানে কি, ক্রিকেট খেলা হয় দুইটা টিমের মাঝামাঝি। এভাবে পড়ে পড়ে আমাদেরকে অ্যাক্টিভ আর প্যাসিভ ভয়েসটা একটু বুঝতে হবে স্যার। যখন সাবজেক্ট নিজে করছে অ্যাক্টিভ ভয়েস, যখন সাবজেক্টকে করা হচ্ছে প্যাসিভ ভয়েস। বুঝাতে পেরেছি স্যার? জি স্যার। ওকে, আমাদের সঞ্জিদা আবার আমাদের মাঝ থেকে হারিয়ে গেছে। ওকে, আমরা নেক্সট হতে চাই। আমরা অনেকগুলো টাইম খেয়ে ফেলেছি, আমাদের 16 মিনিটস আছে এখনো। আমরা চাইবো আমরা অ্যাটলিস্ট 14 পর্যন্ত যারা আছে কভার করতে পারি, লেটস সি। এরপর যেটা বললো হ্যাড সার্টেন এক্সপ্রেশনস লিখাই আছে, আমি ওটাতে যাচ্ছি না। আমার জাস্ট স্পেসিফিক ওয়ার্ড গুলো একটু মাথায় রাখতে হবে স্যার। এগুলো একটু ডু নট, ডিড নট, ডাজ নট, এগুলো আমি আগেই বলে দিয়েছি, সো এটা বাদ দিলাম। বাকি যে ওয়ার্ড গুলো এগুলো একটু মাথায় রাখতে হবে। তাদেরকে যখন স্লাইড গুলো দিয়ে দিব, স্লাইড গুলো একটু মুখস্থ, সরি 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 সরি, মুখস্থ করবেন না, মুখস্থ করা উচিত না। স্লাইড গুলো থেকে এই স্পেসিফিক রুলস গুলো থেকে এই স্পেসিফিক ওয়ার্ডস গুলো মুখস্থ করবেন, ঠিক আছে। পুরো স্লাইড দরকার নেই, পুরো স্লাইড আপনি প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে, বাট এই ওয়ার্ড গুলো আপনার মাথায় একটু সেট করে রাখতে হবে, ঠিক আছে। ডু নট, ডিড নট, ডাজ নট এটা আপনার মাথায় থাকবে আমি এক্সপেক্ট করতেছি। বাট বাকিগুলো হ্যাড, বেটার, উড রাদার, লেট, নিড নট এবং এর আগের পেজে আগে দিয়ে আমরা যেগুলো দেখছিলাম সেগুলো হচ্ছে কোনগুলো স্যার? সেগুলো ছিল মডেল অক্সিলারি ভার্বস গুলো, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, অট টু, নিড, ডেয়ার, হ্যাভ টু, যা যা আছে এই জিনিসগুলো একটু স্যার মুখস্থ রাখতে হবে, তাহলে আমরা ইজিলি বুঝতে পারবো এগুলোর পরপর ভার্ব আসলে সেটা প্রেজেন্ট ফর্ম হয়, ঠিক আছে। তাহলে এখানে দেখেন, এখানে আশা করি বোঝানোর কিছু নাই, যেহেতু এই যে ওয়ার্ড গুলো চলে আসলে অটোমেটিক ভার্বটা প্রেজেন্ট ফর্ম হবে। এই যে V1, এই যে V1, এই যে V1। এখন আমি একটা প্রশ্ন করব, আমাকে কেউ একজন উত্তর দিবেন, আশা করি নিজের থেকেই দিবেন। সেটা হচ্ছে, আমরা একটু আগে বললাম বা প্রথম থেকে যে কথাটা বারবার উই আর রিপিটিং, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট যখন থাকে, পাশাপাশি যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তখন ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। এখন এখানে শি নিড নট ওয়ারি, এখানে নিড নট ওয়ারির মধ্যে ওয়ারি নিডের সাথে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয় নাই কেন? স্যার এটা নেগেটিভ সেন্টেন্স সেজন্য। আচ্ছা, বাকিরা?
স্যার কোশ্চেনটা একটু আবার রিপিট করবেন। আচ্ছা, সেটা বলতেছি, যেটা হচ্ছে আমরা যে ফার্স্ট থেকে বলছি যে হচ্ছে ভার্বের সাথে অ্যাজ বা ইজ কখন হয়, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে, পাশাপাশি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে। তো এখানে পুরো যে সেন্টেন্সটা আমরা লাস্টে দেখতে পাচ্ছি, শি নিড নট ওয়ারি অ্যাবাউট ইট, তাহলে এখানে নিডের সাথে কেন অ্যাজ বা ইজ হয়নি? স্যার কারণ এটা তো হচ্ছে মানে প্রেজেন্ট ফর্ম, মানে ফিউচার বা পাস্ট এর কথা বলতেছে না। ওকে, আর বাকিরা? বাকিরা কি জানি? আচ্ছা, একটু আমি যাই, আমি একটু শর্টকাটে বলে দিই। সেটা হচ্ছে নিড নট ওয়ারি অ্যাবাউট ইট। এখানে যে সেন্টেন্সটা আমরা ভার্বের সাথে অ্যাজ বাই এস যখন বলবো, এখন দেখেন এখানে একটা এটা ফ্রেজ হিসেবে কাজ করছে, ঠিক আছে? এটা যখন ফ্রেজ হিসেবে কাজ করছে, এই যে এখানে বলে দিচ্ছে দেখেন, সার্টেন এক্সপ্রেশনস, এই এক্সপ্রেশন গুলো হ্যাড বেটার উড রাদার এগুলো যখন আসে, এগুলো একটা নির্ধারিত, এগুলো নিজেরাই একটা ওয়ার্ড, এগুলো কখনো আলাদা কিছু এগুলোর সাথে অ্যাড করতে পারে না। যার কারণে এটা একটা নিজস্বতা থাকার কারণে, আবার পাশাপাশি আমাদের মেইন ভার্বটা হচ্ছে ওয়ারি। সো ওয়ারির সাথে আমাদের অ্যাজ বাই এস হওয়ার কথা যদি হতো, তো সো আমাদের ওই জন্য এখানে অ্যাজ বাই এস যুক্ত হয় নাই। বুঝতে পেরেছি? স্যার আবার একটু বলবেন। ওকে, আমরা যেটা বলছি যে সেটা হচ্ছে আমাদের ভার্বের সাথে অ্যাজ বাই এস এর যে ইস্যুটা, সেটা আমরা মেইন ভার্বের সাথে অ্যাজ বাই এস যদি হতো তাহলে আমরা বসাতাম। যেমন এখানে মেইন ভার্ব হচ্ছে ওয়ারি, ঠিক আছে, কিন্তু নিড নট এর সাথে কেন, নিডের সাথে কেন হয় নাই? কারণ নিডটা এখানে, দেখেন নিডটা এখানে কি নেই, নিডটা এখানে আপনার কি বলে, একটা ফ্রেজ হিসেবে কাজ করছে, এটা একটা নিজস্বতা আছে, এটা নিজে যখন একটা ফ্রেজ হিসেবে কাজ করছে, ওইটার কারণে তার সাথে আমরা এক্সট্রা কিছু অ্যাড করার প্রয়োজন নাই। আর এর পাশাপাশি যেমন এখানে দেখেন হ্যাড বেটার উড রেদার লেট অ্যালন, সরি লেট, এগুলো সবগুলো হচ্ছে এগুলোর একটা নিজস্বতা, সার্টেন এক্সপ্রেশনস এগুলো হিসেবে কাউন্ট হয়, এগুলো ফ্রেজ হিসেবে কাউন্ট হয়। এবং এই ফ্রেজ গুলোর সাথে আপনি নতুন করে আপনার কোনো কিছু এক্সট্রা এড করার কোনো চান্স নাই, বা কোনো সম্ভাবনা নেই, বা কোনো সুযোগও নাই। যার কারণে আবার পাশাপাশি যেহেতু আমাদের মেইন ভার্বটা হচ্ছে ওয়ারি, আমাদের কাজ অ্যাজ বাই এস যুক্ত করতে হলেও আমাদের অ্যাজ বাই এস যুক্ত করতে হতো ওয়ারির সাথে। তো যেহেতু নিডটা এখানে মেইন ভার্ব না, যার কারণে আমরা অ্যাজ বাই এস কোনোভাবে এখানে যুক্ত করতে পারবো না। বুঝছি স্যার? জি স্যার। স্যার মানে এটা হচ্ছে যেটা মেইন ভার্ব, ওইটার সাথে যদি মানে কোনো কিছু ইয়ে না থাকে তখন হচ্ছে সে মানে ওই শব্দগুলো থাকলে মেইন ভার্বের সাথে কিছু বসবে না, রাইট? এক্স্যাক্টলি, এটাই তো এক্স্যাক্টলি, মেইন ভার্বের সাথে কিছুই বসবে না, মেইন ভার্ব যেভাবে আছে অ্যাজ ইট ইজ বসে যাবে। যেমন হ্যাড বেটার, যদিও হ্যাড শব্দটা দেখেন, হ্যাড শব্দটা থাকলে আমরা জানি যে হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলো থাকলে আমরা প্রায় সময় কি করি, ভি3 বসিয়ে দিই, ঠিক আছে? কিন্তু এখন এখানে হ্যাড থাকার পরেও আমরা কি লিখেছি, কনসার্ন লিখেছি, কারণ হ্যাড বেটার ইট ইটসেলফ ইজ এ ফ্রেজ। এগুলো হচ্ছে এগুলো নিজস্বতা নিয়ে আসছে, এগুলোর মধ্যে আপনি কিছু করতে পারবেন না, এগুলোর কারণে দেয়ার ওয়ন্ট বি এনি চেঞ্জেস। যখন এই শব্দগুলো আসবে, আপনাকে কি করতে হবে, আপনাকে ভি1 রাখতে হবে, প্রেজেন্ট ফর্ম রাখতে হবে, ঠিক আছে? এগুলো হচ্ছে একটা ফ্রেজ প্রত্যেকটা। এবং এগুলোর পরে যেমন লেট, লেটের পরে আমরা জানি যে সবসময় আমরা যে কোনো জায়গায় কিছু করার টাইমে লেটস গো, লেটস ডু ইট, আমরা কিন্তু তখনও বলার টাইমে বলছি, বেস ফর্মটাই বলছি। সো লেটের পরেও যেভাবে গো বসছে, সেম ভাবে পুরো জিনিসটা একই ভাবে হচ্ছে। বুঝতে পেরেছি স্যার? জি স্যার। ওকে স্যার, আমরা তাহলে একটু আর একটু দেখি, আমরা এরপরে যেটা লেখা আছে এটা আমরা রিপিট করব না, বা এটা এক্সপ্লেনেশনে যাচ্ছি না, আমি জাস্ট আপনাদেরকে রিডিংটা দেখিয়ে দিচ্ছি। সেন্টেন্সে হ্যাভ হ্যাজ থাকলে সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, ঠিক আছে? এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে যেটা মাথায় রাখা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যখন হ্যাভ অথবা হ্যাজ থাকবে, এরপরে কোনো ভার্ব থাকলে ওইটা সবসময় ভি3 হয়, ঠিক আছে? আমরা সবাই প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার জানি, সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভি3 প্লাস অবজেক্ট। তো ওই সেন্সে আমাদের যেহেতু এখানে হ্যাজ চলে আসছে বা হ্যাভ চলে আসছে, তখন অটোমেটিকলি আমাদেরকে ভার্বটা ভি3 লিখতে হবে। আপনার প্রেজেন্ট পারফেক্ট এটা মনে রাখার কোনো দরকার নাই। আপনি যদি প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার জানেন, বা হ্যাভ বা হ্যাজ যদি দেখেন, হ্যাভ বা হ্যাজ এর পরপর যদি কোনো ভার্ব দেখেন, তাহলে ওই মেইন ভার্বটা আপনি কি করবেন, ভার্বের পাস্ট পার্টিসিপল বা ভি3 লিখবেন, ঠিক আছে? এটা আমি আর এক্সপ্লেনেশন যাচ্ছি না, আমরা একটু নেক্সট টাতে একটু যাই, ঠিক আছে? নেক্সট একটু ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই যে কিছু ওয়ার্ড দিয়েছে, দেখেন আপনারা হয়তো বলতে পারেন যে জাস্ট স্যার বারবার কিছু ওয়ার্ড চলে আসতেছে যেগুলো মাথায় রাখা কঠিন হয়ে যাচ্ছে, বাট স্যার কিছু করার নাই, as we have already wasted so many time, আমরা এখন আর টাইম ওয়েস্ট করার সময় নাই, সুযোগ নাই। এখন দেখেন, yet, already, just, just এর সাথে আমি আরো একটা অ্যাড করে দিই আপনাদের মাথা ব্যথা বাড়ানোর জন্য, সেটা হচ্ছে just now, ঠিক আছে? যখন এই সকল শব্দগুলো আসবে, তখন আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে বুঝে নিতে হবে ওই সেন্টেন্সটা সবসময় প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে মানে কি? এখন দেখেন, আপনি এখানে দেখাটা এটা তো কমপ্লিট করা, তো এটা ইট মাইট লুক ইজি, আমরা একটু নিজেরা একটু দেখি, আমরা দে বাদ দিই, দে বাদ দিয়ে আমি আরেকটা দেখাই। যেমন আমি বললাম আই কমপ্লিট, এরপরে মাই
গ্রাজুয়েশন রিসেন্টলি। দেখেন আমি লিখলাম আই ড্যাশ কমপ্লিট লিখলাম, এরপর মাই গ্রাজুয়েশন রিসেন্টলি। তো যখন আমরা রিসেন্টলি শব্দটা দেখলাম আমরা বুঝে গেলাম এটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে, আমরা যখন রিসেন্টলি শব্দ দেখলাম আমরা কি বুঝলাম এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। তো আমাদের পরীক্ষা হলে তো ঠিক এভাবেই দেওয়া থাকবে। ঠিক আছে, তখন আমরা কি করতে হবে, এই কমপ্লিটটার আগে দিয়ে আমাদেরকে অ্যান্সার লিখতে হবে। যেহেতু আই আছে, আয়ের সাথে আমরা জানি যে হ্যাভ বসে, তাহলে আই হ্যাভ কমপ্লিটেড, আমাদেরকে এভাবেই অ্যান্সারটা লিখতে হবে। কারণ আমরা জানি যে এই শব্দটা আসলে রিসেন্টলি বা পাশাপাশি এগুলো ইয়েট, অলরেডি, জাস্ট নাও, লেটলি, এবার এগুলো যদি আসে তাহলে আমরা জানি যে প্রেজেন্ট পারফেক্ট হয়। আর প্রেজেন্ট পারফেক্ট যেহেতু হবে, প্রেজেন্ট পারফেক্ট যেহেতু হবে, আমাদের কি করতে হবে, আমাদের তো ভার্বটা দেওয়া আছে কিন্তু ভার্বটা চেঞ্জ করার টাইমে আমাদের জানি যে আমরা প্রেজেন্ট পারফেক্ট হবে। প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার আমরা জানি সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট। তাহলে এখানে সাবজেক্ট প্লাস হ্যাভটা নিয়ে আসতে হবে। হ্যাভটা কেন নিয়ে আসবো, কারণ এখানে আই আছে, আই এর জায়গায় যদি হি হতো, শি হতো, তাহলে আমরা হ্যাজ লিখতাম। বাদ বাকি ব্যাপারগুলো তো একই। বুঝাতে পারছি স্যার? জি স্যার। ওকে, এরপরেরটা তাও সেম, আমরা ইম্পর্টেন্ট কিছু না তাও বলার জন্য বলা। এখানে দেখেন এই যে শব্দগুলো, আগে একটু আমি প্রশ্ন করি সবাইকে, একটু বলেন এই শব্দগুলো আমরা যদি নর্মালি দেখি, ইয়েস্টারডে, অ্যাগো, লাস্ট উইক, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, লং অ্যাগো, এগুলো দেখলে মূলত কোন টাইমের কথা মনে আসে? বর্তমান, অতীত, ভবিষ্যতের মধ্যে কোনটার কথা আপনার মাথায় আসে এই শব্দগুলো দেখলে? অতীত। অতীত। এক্স্যাক্টলি। তো যখন যেহেতু এই শব্দগুলো দেখলেই আমার মাথায় অতীত আসতেছে, তো এই শব্দগুলো যদি থাকে আমাদেরকে ভেবে নিতে হবে, ধরে নিতে হবে আমাদের ওখানে পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। এখন পাস্ট ইনডেফিনিট টেন্স যখন হয়, পাস্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার আমরা কি জানি স্যার? সাবজেক্ট প্লাস ভি2 প্লাস অবজেক্ট। তাহলে সাবজেক্ট প্লাস ভি2 প্লাস অবজেক্ট যে মানে হচ্ছে আমার ভার্বটা হবে পাস্ট টেন্সে। ভার্বটা হবে কোন টেন্সে স্যার? পাস্ট টেন্সে। তার মানে আমাদেরকে কি করতে হবে, এই যে দেখেন উই মেট হিম ইয়েস্টারডে। এখন এখানে ইয়েস্টারডে শব্দটা আসার কারণে এটা মেট হয়ে গেছে, কিন্তু এখানে যদি ইয়েস্টারডে না থেকে যদি থাকতো রেগুলারলি, তখন আমাকে লিখতে হইতো উই মিট হিম রেগুলারলি। তখন রেগুলারলি শব্দটার কারণে, একটা শব্দের কারণে তখন ওটা প্রেজেন্ট হয়ে যেত। কিন্তু এখন যেহেতু এখানে ইয়েস্টারডে আছে, তার মানে হচ্ছে গতকাল, গতকালের কথা যেহেতু আসছে, তার মানে হচ্ছে এটা পাস্ট, সেই জন্য এখানে পাস্ট ইনডিফিনিট বা মেট করতে হয়েছে বা ভি2 করতে হয়েছে। সেম ভাবে হি লেফট দ্য ভিলেজ লং অ্যাগো, অনেক আগে গ্রাম ছেড়ে দিয়েছে। তো তার কারণে আমাদেরকে কি করতে হচ্ছে, লেফট লিখতে হচ্ছে। স্যার বুঝতে পারছি স্যার? জি স্যার। এরপর টেকনিক, এরপর যেটা বললো সেটা হচ্ছে টু প্লাস ভার্ব। আচ্ছা, টু প্লাস ভার্বের ব্যাপারটা আমরা সবাই আশা করি জানি, টু এর পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। এটা ঠিক আছে, এটা তো আমরা আশা করি জানি যে টু এর পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। I went there to meet him, I want to meet him, I want to call him, they come here to play, they go there to eat। ঠিক আছে, এই টু এর পরে সবসময় বেস ফর্ম হয়, বাট এটা আমি এটার জন্য পড়াচ্ছি না, আমরা এটা পড়াচ্ছি এটার জন্য। এটা কি বলছে, যখন টু না হয়ে লুক ফরওয়ার্ড টু কিংবা উইথ আ ভিউ টু হবে, তখন কিন্তু আর এটা হবে না, তখন হয়ে যাবে ভার্বের সাথে আইএনজি। এরকম টোটাল টু আছে 7টার মতো, অ্যারাউন্ড 7। আমি ওখান থেকে 2টা লিখেছি কারণ এই 2টাই এক্সামে আসে, আর এই 2টাই বারবার রিপিট হয়ে থাকে। সো লুক ফরওয়ার্ড টু এবং উইথ আ ভিউ টু যখন হবে, তখন টু এর নিয়মটা পাল্টাই যাবে, তখন টু এর পরে ভার্বের সাথে আইএনজি হয়ে যাবে। বাদ বাকি অন্য সব সময় টু এর সাথে টু এর পরে ভার্ব আসলে ওটা প্রেজেন্ট ফর্ম হবে, বাট যখন উইথ আ ভিউ টু কিংবা লুক ফরওয়ার্ড টু হবে, তখন ভার্বের সাথে কি লিখতে হবে স্যার? আইএনজি লিখতে হবে স্যার। বুঝতে পারছি স্যার? জি স্যার। ওকে, তুমি বুঝতেছো? জি স্যার। ওকে, তাহলে দেখেন এরপরে বাকিটা তো বুঝতেছেন আশা করি। আমি আসলে সবাইকে ইন্ডিভিজুয়ালি জিজ্ঞেস করে টাইম পাচ্ছি না, যেহেতু আমরা 9টা, দেখেন এখানে অলরেডি 9:55, সো আমাদের 5 মিনিট আছে। আমি কতটুকু শেষ করতে পারবো জানি না, যেহেতু আমাদের ক্লাস, আপনাদের স্যার টাইম ক্লাসটা 1.5 ঘন্টার দিলে ভালো হয় না? 1.5 ঘন্টা আসলে স্যার আমাদের এই সময় হচ্ছে না, কারণ আমরা 6টা 30 থেকে একটা ব্যাচ রান করতে হয়, 9টা থেকে একটা ব্যাচ রান করতে হয়, এর বাইরে আমাদের বিকেলে অফলাইন ব্যাচ রান করতে হয়। তো আসলে আবার আমার হচ্ছে সকালে সম্ভব না, কারণ আমার সকালে স্কুল থাকে, আমি একটা স্কুলে জব করি। তো আমার স্কুল থাকে যার কারণে আমি সকালেও পারবো না। তো সব মিলে একটা ঝামেলা আর কি স্যার, সেই জন্য আমরা চাইলেও 1.5 ঘন্টা দিতে পারতেছি না। ওকে, আমরা একটু যাই। আমরা যেটা এরপরে বললাম সেটা হচ্ছে মাঝখানেরটা একটু দেখি, এই দুটো তো আমরা বুঝলাম। সিন্স অথবা ফর যদি থাকে তখন আমরা বুঝে নিতে হবে। এখন দেখেন সিন্স বা ফর থাকলেই যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে সেটা না, এখানে লিখে দিয়েছে সিন্স বা ফর এর পরে যদি সময়ের উল্লেখ থাকে, সিন্স বা ফর এর
পরে, খেয়াল করেন শব্দটা, ফর এর এই যে এই দুটো শব্দ এর পরে যদি সময়ের উল্লেখ থাকে, টাইম বুঝায়, তাহলে ওটা সবসময় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকে। আমরা কিন্তু বাচ্চাকালে এই স্ট্রাকচারটা অনেকবার পড়ছি যে আই হ্যাভ বিন ওয়ার্কিং সিন্স মর্নিং, আই হ্যাভ বিন ডুইং দিস সিন্স ইয়েস্টারডে, দে হ্যাভ বিন কলিং আস ফর 2 hours, they have been doing this, they have been running after the students। এই যে এগুলোর পরে আমরা দেখি যে ফর এই জিনিসটা আমরা বাচ্চাকাল থেকে পড়ে আসছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস স্ট্রাকচারে। তো এখন যেটা বলছি যে সিন্স বা ফর এর পরে যদি সময়ের উল্লেখ থাকে তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আচ্ছা আসি একটু, তাহলে এখন আমরা কিভাবে বুঝবো যেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কিনা? এখন এখানে তো করা আছে, এটা হয়তো আপনাদের কাছে মনে হতে পারে যেটা ইজি, বাট আমরা যখন পরীক্ষা হলে আসবে, পরীক্ষা কিভাবে আসবে, ই ডু, ঠিক আছে, এখানে ডু লেখা থাকবে জাস্ট, আর কিছু লেখা থাকবে না, ঠিক আছে। সিন্স ইয়েস্টারডে, দেখেন আপনার পরীক্ষা হলে লেখা থাকবে ঠিক এভাবে, সিন্স ইয়েস্টারডে। এখন দেখেন একটু আগে আমরা পড়ছি ইয়েস্টারডে শব্দটা থাকলে কখন কি হয়, পাস্ট টেন্স হয়, কিন্তু সেম জিনিসটা যখন ইয়েস্টারডের আগে সিন্স বা ফর বসে যাবে, ফর তো বসবে না, সিন্স বসবে, সিন্স যখন বসে যাবে তখন এটা চেঞ্জ হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। যেমন হি হ্যাজ বিন ডুইং দিস সিন্স ইয়েস্টারডে। এখন আপনাকে এই যে পুরো জিনিসটা হ্যাজ বিন ডুইং, এটা পুরোটা নিয়ে আসতে হবে, আপনাকে এভাবে পুরো ভাব পুরোটা লিখতে হবে, ওখানে ডু লেখা থাকবে বাট আপনাকে অ্যান্সারে এই পুরোটা লিখতে হবে। বুঝাতে পারছি স্যার? জি স্যার। জি স্যার। ওকে। আচ্ছা আমরা 14 পর্যন্ত আসতে চেয়েছিলাম, 14 পর্যন্ত আসছি, আমি জানি না শেষ করতে পারবো না, আমাদের লিমিট কতক্ষণ দেখাচ্ছে, 3 মিনিটস। 3 মিনিটসের মধ্যে ইনশাল্লাহ আমরা ট্রাই করবো শেষ করার জন্য, বাট আমি যদি না পারি আমি ট্রাই করবো ফার্স্ট কন্ডিশনালটা অ্যাটলিস্ট বুঝে দেওয়ার জন্য, নেক্সট দুইটা আমি পরের ক্লাসে দেখাই দিব। আসি একটু আমরা ফার্স্ট কন্ডিশনাল যেটা বললাম, আপনাদেরকে একটা রিকোয়েস্ট থাকবে 9টার ক্লাসে একটু 9টাই এন্টার করেন, কারণ সবাই এন্ট্রি নিতে 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 তার 5 মিনিট 7 মিনিট আমাকে ওয়েস্ট করতে হয়, তো এটা একটু ঝামেলা হয়ে যায়। আপনাদের 10টায় আইসিটি ক্লাস আছে, ওইটা তো একদম টাইমলি এন্টার করবেন, তাহলে হচ্ছে স্যারদের জন্য ইজি হয়, আর 5-7 মিনিটের জন্য অনেক লস হয়ে যাবে যেহেতু আপনাদের টাইমই খুব শর্ট, ঠিক আছে। আচ্ছা ইফের যেটা, ইফের ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল, দেখেন তিনোটাই ইফের সাথে কানেক্টেড, কারণ ইফের অর্থ কি স্যার? ইফ অর্থ হচ্ছে ইফ অর্থ হচ্ছে যদি, তাহলে এই যে যদি শব্দটা যখন কোনো সেন্টেন্সে থাকে তখন কি হয়, তখন হচ্ছে অটোমেটিকলি আমরা দেখি যে পরের সেন্টেন্সটা আরেকটা শর্ত সাপেক্ষ। যেমন আমি যদি বলি আহ, যদি এটা করো, দেখেন অটোমেটিকলি যদি এটা করো একটা আলটিমেটলি আরেকটা সেন্টেন্স ওয়েট করতেছে যে এটার একটা রেজাল্ট আছে, তার মানে যদি এটা করো কি হবে এরপরে, তাহলে সব সময় একটা শর্ত থেকে যায়, যার কারণে এগুলোকে কন্ডিশনাল বলতেছে, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। এখন ফার্স্ট কন্ডিশনালটা আমরা আজকে বোঝার ট্রাই করবো, সেকেন্ড আর থার্ড আজকে সম্ভব হবে না যেহেতু আমাদের টাইম শেষ করছে। ইফ যুক্ত ক্লজটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে ইফ এর সাথে যে ক্লজটা থাকবে ওটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, তাহলে পরবর্তী ক্লজে আমরা ফিউচার ইনডিফিনিট লিখবো। এখন এক্সামে আমরা যখন আসবে, এক্সামে যদি আপনার এভাবে লেখা থাকে ইফ ইউ কল মি, ঠিক আছে, ইফ ইউ কল মি, তুমি যদি আমাকে কল করো, আই হেল্প ইউ, এখানে লেখা আছে ইফ ইউ কল মি আই হেল্প ইউ, তাহলে এই যে আমি যখন ইউ সাবজেক্ট, এখানে V1, ঠিক আছে, এখানে অবজেক্ট, এটা যখন দেখবো ইফ ইউ কল মি, তখন আমাকে বুঝে নিতে হবে ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট আছে, তার মানে স্যার আপনার ক্যামেরা অফ হয়ে গিয়েছে। আসলেই না সবার end এ? না স্যার। আচ্ছা ইয়া আপনি একটু স্যার খেয়াল করেন। আবার এসেছে, মানে আচ্ছা অফ হয়ে গিয়েছিল। আচ্ছা সমস্যা নেই, দেখেন তাহলে ইফ যুক্ত সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট, ঠিক আছে, প্রেজেন্ট ইনডিফিনিট যখন হলো ইউ কল মি, তাহলে পরেরটা আমরা দেখে বুঝে নিতে হবে হেল্প আছে, হেল্পের আগে আমাদেরকে উইল ইউজ করতে হবে, আই উইল হেল্প ইউ। এখানে তার মানে আমাদেরকে ইফের যুক্ত ক্লজটা আমরা যদি দেখি যে প্রেজেন্টে আছে, আমরা কি করতে হবে, ফিউচারে করতে হবে। এখন এটা উল্টাও আসতে পারে, কিভাবে? আপনাকে এভাবে দিতে পারে ইফ ইফ ইউ, এরপরে লেখা থাকে কল, এরপর লেখা থাকবে মি, এরপরে পুরোটা ওটা লেখা থাকবে যে আই উইল হেল্প ইউ। তখন আপনাকে কি করতে হবে স্যার, আপনাকে দেখেন আপনাকে কিন্তু এবার উল্টা করে দিচ্ছে, যেমন আপনাকে এখান দিয়ে কমপ্লিট করে না কিন্তু এখানে কমপ্লিট করে দিচ্ছে, তখন আপনাকে বুঝতে হবে স্যার এটা ইফ যুক্ত এক্ষুনি সেন্টেন্স, ক্লাসটা কেটে যাবে। এটা ইফ যুক্ত সেন্টেন্স। আচ্ছা আমি শেষ করতেছি, ইফ যুক্ত সেন্টেন্স, এখানে ফিউচার ইনডিফিনিট আছে, তো আপনাকে তখন ওটা দেখে বুঝে নিতে হবে এখানে বেস ফর্ম বসবে, সেটা হচ্ছে কল। ঠিক আছে স্যার, বুঝছেন?